পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। আর একটু বসে গেলাম, ফাঁক পেলাম, ভাবলাম যে আজকে গত 2 দিন বা 3 দিন যাবত একটা অ্যাটমসফিয়ার যায় এক একজনের উপরে। 22শে শ্রাবণ গেল, এখন আসছে একজন বিপ্লবীর অত্যন্ত মর্মান্তিক করুণ পরিণতি যেটা হয়েছিল, এবং একটা সন্তান মাত্র 18 বছরের একটা সে শিশু বাল্যকাল পার হয়ে সে জাস্ট সাবালক হয়েছিল, তখনই সে পৃথিবী থেকে চলে যায় সে মৃত্যুঞ্জয়ী, তার আত্মা অবিনশ্বর অক্ষয়। সে যুগে যুগে কালে কালে দেখিয়ে দিয়ে গিয়েছে যে দেশমাতৃকাকে কিভাবে বুকে লালন করতে হয়, দেশমাতৃকার পূজা কিভাবে করতে হয়, দেশকে কিভাবে আমরা মা থেকে দেশকে আমরা বিচ্ছিন্ন করতে না পারি। সে অগ্রজ, অনুজ, ভবিষ্যৎ প্রজন্ম, অতীত তো চলেই গিয়েছে, তাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছিল। আমি একজনকে দেখতে পাচ্ছি, একটু যদি বলেন যে শোনা যাচ্ছে, একটু লিখে দেন, তাহলে আমি একটু কৃতজ্ঞ থাকবো। আমি একটা গান করব, আমি গানটা কিন্তু একটু প্র্যাকটিস করিনি, এখন বসছি, এখন এই খাতাটা খুলে জাস্ট লিখছি গানটা। আমি একটু শ্রদ্ধা জানাতে চাই। বাংলাদেশে অনেক কিছু করতে পারিনি, সব সময় আমার লাইফটা ব্যস্ততার মধ্যে। একটু যদি জানান যে সাউন্ডটা শোনা যাচ্ছে, সাউন্ডটা শোনা যাওয়ারই কথা, না যাওয়ার কথা না, তারপর আমি একটু কনফার্মেশনের আমার দরকার আছে। সাউন্ড শুনতে পাওয়া যায়? 1908 সালের 11 আগস্ট বাঙালি জাতিও বলবো না, বাঙালি প্লাস ভারতবর্ষের, যে আমরা তো সেই সময় ভারতবর্ষের সন্তানই ছিলাম। আমি ছিলাম না, আমি পৃথিবীতে জন্ম হয়নি, বাট আমার বাবা মা তারা তো অখণ্ড ভারতের সন্তান। সেই সময় শুধু শুধু শব্দটা শোনা যায় কিনা একটুকু লিখলেই হবে, সাউন্ডটা যাচ্ছে। সেই দিনের এবং আমরা যারা যে 60-এর দশকে জন্ম, 70-এর দশকে জন্ম, আমরা 66 ওই সময়টাতে, আমরা বড় হতে হতে কিন্তু একদম কৈশোর বয়সে কিচ্ছু গান না জানলেও এই গানটার সাথে আমরা পরিচিত ছিলাম। বিশেষ করে এই পূর্ব পশ্চিম বাংলার প্রগতিশীল, পূর্ব বাংলার বিশেষত প্রগতিশীল শিল্প, সংস্কৃতি, সাহিত্যের চর্চা যারা করে, মননে যাদের প্রগতি ছিল, তাদের কানে কানে এই গানটা ছিল। আর আমি প্রথম কৈশোরে এই গানটা শুনেছিলাম, কোনো গানই মনে হয় সেই দিন আমি আর শুনিনি। এবং একটা পর্যায়ে দেখলাম যে পুকুর পাড়ে হয়তো গিয়েছি, স্কুলে হয়তো যাচ্ছি, কোনো একটা রাখাল ছেলে হয়তো গ্রামের দিকে যাচ্ছে, তার কণ্ঠে এই গানটা। তো সেই গানটা আমি উইদাউট এনি প্র্যাকটিস আমি আজকে একটু দেখি 2টা লাইন করতে পারি কিনা। প্লিজ একটু জানান, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখি তো একটু।
একজনকে দেখতে পাচ্ছি, একটু জানান শোনা যাচ্ছে কিনা। ইসরাত বানু, ও মাই গড, ভাবি, আমার প্রিয় ভাবি। ভাবি তো কোনো যোগাযোগ করে না। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দেখলাম, পাঠালাম ফ্রেন্ড রিকোয়েস্ট। ইসরাত আপা, আপনি তো সেই তেজগাঁও ঢাকার জাহিদের মা। ভাবি একটু লিখেন, জাস্ট শোনা যাচ্ছে কিনা, আপনার ভাল লাগবে। আপনি আমার সাথে থাকেন, আর আপনি কেন আমার সাথে সবসময় কানেক্ট থাকেন না কেন ভাবি? আমি তো আপনাকে বলিনি, আমরা কত স্মৃতি, বাচ্চারা একসাথে একই স্কুলে পড়াশোনা করছে, ঢাকায় গেছি, আপনার ছেলে পাশ করছে আইবিএ থেকে, আমার মেয়ে পরবর্তীতে চান্স পাইছে, আমার মেয়ে জুনিয়র ছিল। আপনার জাহিদ তো, আহসান আবিব শোনা যাচ্ছে? আহসান লিখে জানাতো বাবু, শোনা যাচ্ছে কিনা। ঈশাত আপা লিখে জানান শোনা যাচ্ছে কিনা। আপনি ভালো থাকুন। আমি একটু বসি, সময় নাই, একদম ওই ফাঁক করে, আমি শাড়িও পরিনি। শুনতে পাচ্ছি, ঠিক আছে রে ভাই, এই তো কনফার্ম হইলাম। ঠিক আছে ভাই, এই ঈশাত আপাকেও দেখি। আজকে 12 আগস্ট, অত্যন্ত দুঃখ নিয়ে গানটা করছি। বরাক্রান্ত মাত্র 18 বছরের একটা সন্তানকে কিভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল সেটাতে আমি যাচ্ছি পড়ে। আগে গানটা একটু, আর এই প্রথম আমি বসছি গানটা নিয়ে। আমি কিন্তু প্র্যাকটিস করার একটা বারও প্র্যাকটিস করার সুযোগ পাইনি। ভুল ভ্রান্তি আপনারা আমাকে মার্জনা করে দিবেন। আমার এগুলো করতে ইচ্ছা করে। আমার রিপু, ষড়রিপু কামড়ায় আমাকে। রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলো, অমুককে নিয়ে কিছু বলো, বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলো, ক্ষুদিরামকে নিয়ে কিছু বলো, বিপ্লবী সূর্য সেনকে নিয়ে কিছু বলো, তারপরে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কিছু বলো, নেতাজি সুভাষচন্দ্র, আমি যেটুকু পারি আমি শুরু করে দিই। কারণ আমাদের বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের পর থেকেই আমাদের সন্তানদেরকে, প্রজন্মকে জানানো হয়েছে যে ইতিহাস তো মুক্তিযুদ্ধ 71-এর পর থেকে না। ইতিহাসটা তো সেই 200-300, যেদিন পলাশীর অম্র কাননে 1757 সালে বাংলা স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, সেই দিন থেকে কিন্তু আমরা বাঙালি জাতির একটা করুণ ইতিহাস, এটা অষ্টে পৃষ্ঠে, এটা অবিচ্ছেদ্য অংশ। কোনোটাকে আমরা পার্ট অফ পার্সেল, আমরা অবিচ্ছেদ্য হিসাবে, আমরা একটা পার্ট অফ পার্সেল হিসাবে আমরা দেখতে পারি না। কিন্তু আমরা দুর্ভাগ্য হইলে সত্য যে ভারতবর্ষে শুধু তাদেরকে শেখায় ওই 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 সময়টার ইতিহাস, আর বাংলাদেশের সন্তানদেরকে বেশি শেখায় যে মুক্তিযুদ্ধের পর থেকে ইতিহাস। যার ফলে আমাদের সন্তানদের আমি দোষ দিই না, যার ফলে ওখানে আমাদের সন্তানরা বিগড়ে গেছে। কিন্তু আমরা যারা আমাদের সময় বা আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা কিন্তু সবাই এগুলোর মধ্যে পড়াশোনা করেছি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষাটা দেই না। যেমন আমার বাচ্চা বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, কিন্তু আমি সেই শৈশবে তাদের সম্পূর্ণ ইতিহাস, সব ইতিহাস তারা জানে। তারা ইংলিশে গীতা পড়েছে, ইংলিশে রামায়ণ পড়েছে, ইংলিশে মহাভারত পড়েছে, ইংলিশে সব কিছুই তারা পড়াশোনা করেছে। আমি কালেকশন করে করে বই, তাদের বার্থডেতে আমি এইগুলো গিফট দিতাম। তো আমি চেষ্টা করেছি। আমার তো বাচ্চা কি করছে সেটা আমার জানার বিষয় না, তারা এখন ম্যাচিওরড এনাফ, অ্যাডাল্ট এনাফ, কিন্তু আমি তো আমার চেষ্টা করেছি। আই হ্যাভ কনসোলেশন ইন মাই মাইন্ড, আমার অন্তরে অন্তকে শান্তিটা আছে যে আমি তো চেষ্টা করেছি। আমি তো ব্যর্থ মা না। আমি তো, আর কনসোলেশনটা বা রিপেন্টেন্সটা কখন আসে? যখন একটা মা জানতে চায়, জানার আগ্রহ থাকে। আর একটা মা যদি নিজকে নিয়ে বিভোর থাকে তাহলে এটা হওয়ার কথাও না। সেটাও আমার একটা মিথ্যা দুরাশা, কারণ আমি সমাজকর্মী থেকে এই কথাগুলো বলি। আচ্ছা, একটু গরম লাগছে, আমি দেখি এসিটা একটু ঠিকঠাক কাজ করছে কিনা। আমি এসিটা একটু চালাই আসি। এসিটা চালানো আছে, কিন্তু একটু ভলিউমটা বাড়াই দিয়ে আসি। 1 সেকেন্ড। এই সমস্ত দেশে না, তোমার নিজের মতো করে তুমি এসি চালাতে পারবে না, নিজের মতো করে তুমি গরম হিট চালাতে পারবে না। এটা সেন্ট্রাল, একজনের দরকার নাই, আমার দরকার, সে হয়তো বন্ধ করে রাখছে, এইরকম একটা সিস্টেম। আর ফ্যান দিলে তো সাউন্ড হবে। একবারে বিদায় দে মা, ঘুরে আসি, একবারে বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে জগৎবাসী, মাগো
দিনই 10টার পরে হাইকোর্টেতে লোক না ধরে, শনিবার দিনই 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে। মাগো 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 হলো বিরামের দ্বীপ চালনা, মাগো ক্ষুদিরামের ফাঁসি। শনিবার দিনই 10টার পরে হাইকোর্টেতে লোক না ধরে, অবিরামের দ্বীপ চালনা, মাগো ক্ষুদিরামের ফাঁসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। মাগো একবারে বিদায় দে মা, ঘুরে আসি। বারো লক্ষ 33 কোটি রইল মা তোর বেটা বেটি। 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি। তাদের নিয়ে ঘর করিস মা, মুদের করিস দাসী। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি। তাদের নিয়ে ঘর করিস মা, মুদের করিস দাসী। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নিমু মা মাসির ঘরে। 10 মাস 10 দিন পরে জন্ম নিমু মাগো মাসির ঘরে। চিনতে যদি পারিস মাগো, দেখবে গলায় ফাঁসি। 10 মাস 10 দিন পরে জন্ম নিমু মাগো মাসির ঘরে। চিনতে যদি পারিস মাগো, দেখবে গলায় ফাঁসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখিবে ভারতবাসী। মাগো হাসি হাসি পরব ফাঁসি, দেখিবে জগতবাসী। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। তিনি মারা যাওয়ার পরে গানটা যে গীতিকবি, যে গীতিকার তিনি লিখেছেন, তিনি এটাই বুঝাতে চেয়েছেন যে আমাকে একটু যেতে দে, আমি আবার চলে আসতেছি, ঘুরে আসতেছি। যে মানুষের আত্মা থেকে, মানুষের যে পঞ্চভূতে লীন হয়ে যে অতীন্দ্রিয়তে চলে যাওয়া, এবং পরমেশ্বরের সাথে মিলিত হয়ে যেটা অতীন্দ্রিয়, যেটা অতীন্দ্রিয় মানে জিনিসটা আমি এটাই বুঝি আমার বুদ্ধিতে, যে অতীন্দ্রিয় মানে অমর, যার স্নিগ্ধতা, যার সৌরভ, যার জীবন, যার কর্ম আকাশে বাতাসে মহাকাশে যুগে যুগে কালে কালে ভাস্কর থাকে, সেটাই মনে হয় অতীন্দ্রিয়। ঋষি অরবিন্দ, আমি সবার লাইফ স্টাডি করেছিলাম, একটা সময় সবকিছু আমার মুখস্থ ছিল। ঋষি অরবিন্দুর জীবনটা পাঠ করলে যে ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয়তে জিনিসটা খুব বারবারই ঘুরে আসছে, তার জীবনীতে আমি পেয়েছিলাম। আর এই বিশেষ করে
অতীন্দ্রিয় তো বঙ্গবন্ধু তো অতীন্দ্রিয়, ইন্ডিয়া থেকে অতীন্দ্রিয়, সবাই তো। তারা তো আসলে যে একটা একটা ধাপ 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 থেকে একদম মহাকাশের যে যে মহাকাশের যে মার্গে যে উচ্চতায় তারা বিচরণ করেন, সেই জায়গাটি অতীন্দ্রিয়, যাকে বলে আত্মা থেকে পরমাত্মায় তারা চলে গেছেন, পরমাত্মা থেকে তারা অতীন্দ্রিয়তে চলে গিয়েছেন। অতীন্দ্রিয় মানে তাদের যে যাদের অক্ষয়, তাদের মৃত্যু কোনো দিন নেই, সেটাই অতীন্দ্রিয়। তো এই গানটা আমি এই এখন বসে আমি উপরের স্কেলে গান করি, আমি কিন্তু নিচে গান করতে পারি না। আমার গলা যেটাই হোক, আমি টুকটাক গান করি, নিজের জন্য করি। কিন্তু আমি যদি প্র্যাকটিস করে করতাম, আমি গানটা উপরে করতে পারতাম। কিন্তু আমি আজকে এই প্রথম বসে, এই প্রথম আমি জানি ভারত বাংলাদেশে সবাই শুয়ে পড়বে, আর লাইভে আসলে যদি কাউকে না পাই, সেটা তো মজা থাকে না। আমি একটু নামগুলো একটু দেখি কে কে আছেন, তারা হয়তো পরে আবার চলে যাবেন। বিকাশকে পাচ্ছি, আমার ছোট ভাইকে শুনতে পাচ্ছি, দিদি বিকাশ। সুমনাকে দেখছি, আমার আমার সন্তানের মতো একটা মেয়ে, আমি খুব ভালোবাসি তাকে। সুমনা, কেমন আছিস তোরা? সুজিত কুমার দাসকে দেখছি। সুদীপ্ত মজুমদারকে দেখছি। বাবুল নন্দী নিউ ইয়র্ক থেকে দেখছে, আমার বন্ধু আসান হাবিব দেখছে পঞ্চগড় থেকে, ইসরাত আপা দেখছে ঢাকা থেকে। ইসরাত আপা কিন্তু একজন শিক্ষাবিদ, উনি কিন্তু তেজকা কলেজে, উনি কিন্তু তিতুমির কলেজের অধ্যাপক। আমার খুব ভালো একজন বন্ধু, খুব ভালো বন্ধু, আমাদের খুব ভালো একটা বোঝাপড়া। তিতুমির কলেজে ছিল, এখানে মহসিন কলেজে ছিল চট্টগ্রামে মহসিন কলেজে থাকা অবস্থায় আশরাফি, অ্যাডভোকেট আশরাফি দেখছে কুমিল্লা থেকে। আশরাফি, তোমার উপরে আমি হেব্বি ক্যাপা, তুমি কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করো না, ভুলে গিয়েছি। আমাদের ঢাকায় আসা, বার কাউন্সিলে, আমাদের বিএমএ রেস্ট হাউসে থাকা, আমাদের আগারগা আগারগানা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আমাদের সনদ আনার দিনের সব স্মৃতি তুমি ভুলে গেছো। 3টা দিন আমরা একসাথে ছিলাম, চট্টগ্রাম থেকে আসলাম, ঢাকা গেলাম, তোমাকে রিচ করতে পারি না, তুমি আমাকে একদম ভুলে গিয়েছো। স্বপ্না দাস দেখছে, আমার একটা ছোট্ট মেয়ে। আমি যখন উজ্জয়ন্ত প্যালেসে গিয়েছিলাম আগরতলা, তখন তাদের সাথে আমার পরিচয়। তারা সব পূর্ব বাংলার মানুষ, তারা যেখানে যাই সেখানে মানুষ আমাকে এত আদর করে, তারা আমার সাথে অনেকেই অনেকে অ্যাড হয়ে বসে আছে নিষ্ক্রিয়ভাবে। বুলবুল মজুমদার দেখছি শিলচর থেকে। সবাই থাকো। আমি এগুলো আমার একটা সময় খুব মুখস্থ ছিল, কিন্তু এখন কিছুই নাই। তো একটু বলছি যে যে এই যে আমি কিন্তু ঝাড়গ্রামে যখন গিয়েছিলাম, তখন মেদিনীপুর দিয়ে আসছিলাম। যাওয়ার সময় ট্রেনে গিয়েছিলাম কলকাতা থেকে, হাওড়া থেকে স্টিল এক্সপ্রেসে, আর আসার সময় গাড়ি একটা রিজার্ভ ছিল মেদিনীপুর দিয়ে। কিন্তু আমার এত সময় কম ছিল যে মহুবনী গ্রামটা আমার খুব দেখার ইচ্ছা। ওখানে যে স্থাপনাগুলো, শরৎচন্দ্রের বাড়িগুলো আশেপাশে আছে, বঙ্কিমচন্দ্র সব স্মৃতিগুলো বনগাঁতেও আছে, এগুলো আমার খুব ইচ্ছা, আমার আমার খুব এক্সিস্টেন্স, এগুলো দেখতে খুব ইচ্ছা করে। কিন্তু আমি সব কিছু মিলে সময় কুলায় উঠতে পারছি না। কিছু গিয়েছি, যাইনি যে তা না, সুকান্তের বাড়ি গিয়েছি, বঙ্গবন্ধুর এগুলো দেখেছি, সব দেখেছি, আর কিছু অনেক কিছু রয়ে গেছে। পশ্চিম মেদিনীপুরের মহুবনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তার আগে, তার মারা যাওয়ার আগে 2টা ভাই তার মারা গিয়েছিল। তার সম্ভবত 3 মেয়ে ছিল। তার বাবার নাম ছিলেন ত্রৈলোক্যনাথ বসু, আর মার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবীর সন্তান। এবং 2টা ছেলে মারা যাওয়ার পরে আগে এই সমস্ত সংস্কার ছিল যে বাচ্চা অসুস্থ হইলে আমার মারা দেখতাম যে মাগুর মাছ, শিং মাছ খালের মধ্যে ভাসিয়ে দিত, তাজা মাছ এনে প্রাণ ছেড়ে দিত। তো তখন সেই সমাজ সংস্কারের মধ্যে থেকেই তিনি বলেছিলেন যে যে 2টা ছেলে মারা গিয়েছে, এই ছেলেটা হয়তো মারা যেতে পারে। তখন তিনি 3 মুঠো খুদের বিনিময়ে তিনি প্রথিত আছে যে তিনি তার বোনকে দিয়েছিলেন। আবার আরেকটা ইয়ে আছে যে তিনি তার বড় মেয়েকে দিয়েছিলেন, সে কিনে নিয়ে 3 মুঠো খুদের বিনিময়ে কিনে নিয়েছিল। সেই জন্য তার নামটা হয়েছিল ক্ষুদিরাম বসু। সেই জন্য তার নামটা হয়েছিল ক্ষুদিরাম বসু। আর তার আগে 2টা পুত্র সন্তান মারা গিয়েছিল, সেটা বলছি। 1903 খ্রিস্টাব্দে ভগ্নী নিবেদিতা, স্বামী বিবেকানন্দের কথায় নিবেদিতা আসলেন মেদিনীপুরে। নিবেদিতা আসলেন এবং এবং অরবিন্দু ঘোষ আসছিলেন। তখন তাদেরকে দেখেই মূলত তার মধ্যে বিপ্লবী চিন্তার একটা উদ্ভূত। এরপরে তার মা মারা গেলেন, তার বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যে বাবা মারা গেলেন, বা কিছুদিন বা কয়েকটা বছরের মধ্যে। তখন তাকে নিয়ে গেলেন তার বড় বোন এবং বোনের জামাই, ওখানে নিয়ে তাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আর তিনি 15 বছর বয়সে অনুশীলনে যোগ দিয়েছিলেন। অনুশীলনে তিনি যোগদান করেন, এবং
উম, এবং সেই সময় একটা বইয়ের সাথে একটা বাদামি কাগজ দিয়ে একটা বোমা প্যাক করে একটা ইংরেজ সাহেবের বাসায় দেওয়া হয়েছিল, তিনি নিয়ে বইয়ের সেলফে রেখেছিলেন, যার ফলে তিনি বেঁচেছিলেন। যে দেশমাতৃকাকে বাঁচাতে, দেশমাতৃকাকে বাইর করে আনতে, দেশকে, দেশ তো সবচেয়ে ঊর্ধ্বে। যে বাঙালি কোনোদিন সাহিত্য চর্চা করে না, যে বাঙালি কোনোদিন পড়াশোনায়, একটা অনেক বাঙালি আছে কোনোদিন দেশ বিদেশে আসলে দেশের বাইরে থেকে আসলে এটা বোঝা যায়, যে কোনোদিন পড়াশোনা করেনি, যে কোনোদিন ওয়ান টুর ঘাটও পার করেনি, সেও চটপট করে তার দেশের জন্য দেশে যাবে, দেশে যাবে। আসলে এই সমস্ত কান্ট্রিতে আমরা কাজ করি, ব্যস্ত থাকি, কিন্তু আমাদের প্রাণটা তো পড়ে যায় দেশের যে সেই অবারিত আড্ডা, সেই গল্প, সেই যখন তখন যেখানে যাওয়া, রাতে বেড়াতে ঘুরে বেড়ানো, মামার বাসায়, কাকার বাসায়, বন্ধুর বাসায় আড্ডা, গিটার নিয়ে বসে যাওয়া, বন্ধু বান্ধব নিয়ে। আমি যেমন ফজলে রব্বি পার্কে হাঁটতে যাই, এদিকে প্রায় সময় এক একটা দোয়াল, এক একটা ইয়াং ছেলে গিটার নিয়ে এসে তারা ইচ্ছা মতো গান গায়, আমিও তাদের পাশে বসে গান গাইতাম, তারা এত খুশি হতো। ছেলেগুলো আজকে কোথায় হারিয়ে গেছে। আমি ওই সমস্ত পরিবেশে আমি নিজেও বাচ্চার মতো হয়ে যাই। এই যে অবারিত একটা জীবন, এই যে উদাম একটা বুকে, উদাম বক্ষের একটা জীবন, ওইটা কিন্তু এই সমস্ত জায়গায় আমরা পাই না, আমরা নাই, এটা আসলেই বোঝা যায়। আমি এসে বুঝতেছি হাড়ে হাড়ে। তো আমি যদি এগুলোর মধ্যে না যেতাম তাহলে এতদিন আমি কতবার ডিপ্রেশনে চলে যেতাম। কালকে ডক্টরের কাছে গেছি, কালকে আমার হাই প্রেশার, কিন্তু আমি রাতে এসে একটু ঘুম দিয়ে বলছি যে না, আজকে আমাকে বসতেই হবে, না আমার মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারবো না। 1908 সাল মার্চের দিকে তখন বিহারের মুজাক্করপুরের বিচারক হিসাবে যোগদান করেছিলেন এক বিচারক। তখন সেখানে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরামকে পাঠানো হয়েছিল, এবং প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম আবার ফিরেছিলেন দুজন একসাথে। প্রফুল্ল নিজে তারপরে কিছুদিন পরে হেমচন্দ্র তাদেরকে অনেক শিক্ষা দিয়েছিলেন, উৎসাহ দিয়েছিলেন। আরেকজন বিপ্লবী আহ, কিংসফোর্ড, কিংসফোর্ড ছিলেন বিচারক। তার নিরাপত্তা বাড়ানো হয়েছিল, তার পুলিশ প্রশাসনের প্রোটোকলও বাড়ানো হয়েছিল। তিনি ওখানে একটা ইউরোপিয়ান ক্লাব ছিল, তার পাশে তিনি যেতেন। তো ওখানে যাওয়া অবস্থায় একদিন তার তিনি বেরোচ্ছেন যে না, তারা তার গাড়িতে আক্রমণ করেছিলেন, প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম। কিন্তু এটা তাদের রং একটা ইয়ে ছিল, ওই গাড়িতে ছিলেন মিস ক্যান্ডি এবং মিসেস ক্যান্ডি। মিস কেনেডি সেই জায়গায় মারা গিয়েছিলেন, আর তার মা মিসেস কেনেডি 3 দিন পর মারা গিয়েছিলেন। তো গাড়িটাতে তারা বুঝতে পারেননি, তারা তারা মনে করেছিলেন যে ওখানে বিচারক আছেন। তো এরপরে যখন তারা ধরা পড়লেন, প্রফুল্ল চাকি তিনি নিজে নিজকে তিনি প্রীতিলতার মতো ঘটনা, বিপ্লবীরা তো আগে জীবনের তোয়াক্কা করতো না। ওই যে তারা বলছে যে চিনতে যদি পারিস মাগো দেখবে গলায় ফাঁসি, আমি আবার আসবো, আমি কিছুদিনের জন্য একটু বেড়াতে যাচ্ছি, আবার আমি চলে আসবো। তারা জীবনকে এভাবে বেড়ানো, তারা জীবন উৎসর্গ মানে তাদের কাছে বেড়ানো। এরকম 500 800 সেলুলার জেলে আন্দামানে বিপ্লবী, কত বিপ্লবী, কত বিপ্লবীর কত করুণ মর্মান্তিক কাহিনী, কত তাদের গানি টানতে হইতো, তাদের কত কষ্টের জীবন। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হলো 1932 সালের 12 ফেব্রুয়ারি। তাকে তার লাশটা পর্যন্ত দেওয়া হলো না, তার লাশটা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হলো, তার চোখ তুলে ফেলা হলো, তার নখ তুলে ফেলা হলো। প্রীতিলতা যেদিন দাহ করা হলো, প্রীতিলতাকে কেউ ছিল না, মাত্র 3-4 জন মানুষ ছিল, ভয়ে কেউ আসে না এই প্রীতিলতার শ্মশানে। এই যে একটা ইতিহাস, এগুলো আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের কয়েকজন মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। আমি বারবারই বলি, আমাদের রাষ্ট্র সরকার মানুষের মনস্তাত্ত্বিক জায়গা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এবং এটা এখন থেকে না, এটা গত 40 বছর যাবৎ, যুগে যুগে কালে কালে ওই ইতিহাস, ওই 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 প্রোডাকশনের টিচাররাই তাদেরকে পাঠদান করেছে, যার ফলে তাদের মধ্যে দেশপ্রেমটা জাগ্রত করতে পারে নাই। দেশপ্রেম জাগ্রত করলে তারা ন্যায় অন্যায় বুঝতে পারতো, কোনটা ন্যায়, কোনটা সঠিক, কোনটা আমাদের করা উচিত, তারা এটা বুঝতে পারতো। ক্ষুদিরামকে ওয়াইনি স্টেশন থেকে তাকে ইয়ে করা হয়েছিল, ধরা হয়েছিল। 1908 সালে ক্ষুদিরামকে আনা হয়েছিল উইমেনের বাড়িতে, একজন জেলা শাসক, এবং ওখানে হাজার হাজার মানুষ ভিড় করেছিল তাকে দেখতে। তারপরে মামলা চললো আলিপুর, এটা মামলাটা হইলো যে আলিপুর বোমা হামলা মামলা নামে পরিচিত ছিল, এটা হলো। আর সেখানে যে কন্ডফ, বিচারপতি কন্ডফ ক্ষুদিরামের রায় শুনে, মানে তিনি মানে রায় শুনে তিনি হেসেছিলেন, বাট তিনি স্তম্ভিত হয়েছিলেন যে 18 বছরের বাচ্চাই কি কথা বলে। 18 বছর 7 মাস বয়সী একটা ছেলে হাসতে হাসতে বিচারককে চমকে দিয়েছিল। আর বিচারক বলেছিলেন তোমার তো ফাঁসি হবে, তুমি কি ভয় পাও? তখনও তিনি হাসছেন।
1908 সালের 11 আগস্ট তার মুখে একটু মৃত্যু হয়েছিল না। সকালবেলা তাকে আনা হলো, মৃত্যুকে তিনি জয় করলেন, তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে গেলেন। হাত পেছন দিয়ে তার বাঁধা হলো, সবুজ টুপিতে তার মাথা মুড়িয়ে দেওয়া হলো। ফাঁসির মঞ্চে তিনি দাঁড়িয়ে, তার শেষ কথা ছিল, তিনি প্রাণ ভরে উপভোগ করছিলেন। ফাঁসির মঞ্চে দড়িতে মম দেওয়া হলো। তার শেষ কথা ছিল যে ফাঁসির দড়িতে মম কেন দেওয়া হয়? 18 বছরের একটা বাচ্চা, আপনি আপনার জীবন দিয়ে, আপনার সন্তান দিয়ে ভাবেন, আমরা আমাদের সন্তানদেরকে কত আগলে রাখি, আর 18 বছরের একটা বাচ্চা ফাঁসির রশিতে দাঁড়ায় এসে এসে বলছে আচ্ছা ফাঁসির রশিতে মম কেন দেওয়া হয়? কি গা শিহরে উঠে, কেঁপে উঠে, কি এক একটা ইতিহাস, কি মিথ, কি ভারতবর্ষের অমিত। আসলে কি জানেন, ভারতবর্ষের যে অনেক সাহিত্যিক, আমি এখন বলতে পারবো না, আমি অনেক সাহিত্যিকের জীবনী আমি স্টাডি করেছি, দেখেছি তারা সবাই যেমন সাপোজ মহাকবি নবীনচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র, ওইরকম তারা সবাই কিন্তু ইংরেজি ভাষা সাহিত্যে এম এ পাশ করেছেন। আমি নিজে ইংরেজি ভাষা সাহিত্য পড়েছি। আমাদের অনেকে, আমার স্যাররা, আমাদের 2-4 জন স্যার লিখেন, তারা ইংরেজি ভাষা সাহিত্যের টিচার, ইউনিভার্সিটির টিচার, কিন্তু সবাই কেন বাংলা ভাষাকে পুঁজি করেছেন, বাংলা ভাষাকে কেন বেছে নেন? বাংলার যে অবারিত ঐশ্বর্য, অবারিত মহিমা, অবারিত মাধুর্য, যারা সাহিত্য চর্চা করে না তারা টিস করে, তোমরা তো ইংলিশে পড়ছো, তোমরা বাংলায় লিখো কেন? আসলে ওই বুড়বকরা জানে না বাংলা, ভারতবর্ষের ইতিহাসে এই পর্তুগিজ, ওলন্দাজ, এই যে এত এত নদী বন্দর, সমুদ্র বন্দর, এই বিদেশিরা পুরো পুরো পৃথিবীর সব সভ্যতা আকৃষ্ট ছিল, মূল কেন্দ্র ছিল ভারতবর্ষ। ভারতবর্ষের শিল্প সভ্যতা সংস্কৃতির জন্য তারা কতভাবে এই দেশে আসছে, কতভাবে এই দেশকে শোষণ করেছে, কতভাবে এই দেশ থেকে সব কিছু নিয়ে গিয়েছে, কত বিপ্লবীর প্রাণ গিয়েছে, কত হাজার হাজার বিপ্লবীকে পঙ্গু করা হয়েছে, বাঘা যতীনকে মারা হয়েছে, নীরা আর্যকে মারা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্রের জীবন গিয়েছে, তারপরে এই যে মহাত্মা গান্ধীর জীবন গেল, আর কি বলবো, এগুলো তো বলার মতো। মাতঙ্গিনী হাজরা, দেবী চৌধুরানী, কারা কারা লড়েন নাই বলেন? সবাই লড়েছেন, কত হাজার হাজার মানুষ। এবং সেলুলার জেলে তো প্রায় 600 বিপ্লবীর মধ্যে 500-550 বিপ্লবী ছিল হিন্দু। এই যে আমাদের মুক্তির বেদি মিলে যে এত প্রাণ গিয়েছে, সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে হিন্দু সনাতনী জনগোষ্ঠী। তাদের জীবন গেছে, তাদের রক্ত গেছে, তারা জীবনটা মেলে দিয়েছে, তারা শার্ট খুলে উদাম বুক করে দিয়েছে দেশের জন্য। আর আজকে আমরা এই সভ্যতার এই লগ্নে এসে দুই বাংলায় আমরা আজকে আমাদের সভ্যতাটাকে কোথায় নিয়ে যাচ্ছি? আমরা কি বলতে বসেছি? এই অবারিত মুক্তা, মণি, মাণিক্য, আমরা সেই জন্য ইংলিশ ভাষা সাহিত্যে পড়াশোনা করি, ইংলিশের চর্চা করি না, আমি বাংলার চর্চা করি। আমার বাচ্চারা যখন ছোটবেলায় সিজিএসে পড়াশোনা করতো, ওদের বাংলা সাবজেক্ট মেট O লেভেল পর্যন্ত ছিল, তা ওদের সব বাংলা আমি রান্নাঘর থেকে দেখাই দিতাম। আমার টিচাররা বলতো যে এত সুন্দর করে তোমার মা ব্যাকরণ করে দেয়, এত সুন্দর করে তোমার মা রচনা লিখে দেয়, এত সুন্দর করে তোমার মা টপিক্স, তুমি এত সুন্দর করে, তুমি মা বলে না, এত সুন্দর করে তুমি টপিক্স লিখে আনো, এত সুন্দর করে তুমি একটা সেন্টেন্স মেক করো, এগুলো তোমাকে কে করে দেয়? তখন আমার বাচ্চারা বলতো আমার মা করে দেয়। তো তারপরে তার শেষ ইচ্ছা ছিল যে তিনি বলেছিলেন যে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয় ক্ষুদিরামের। তিনি বলেছিলেন যে আমি তো ভালো বোমা বানাতে জানি, আমি যদি পারতাম যে বোমা বানানোটা শিখিয়ে যেতে পারতাম, সেটা তো আর সম্ভব না। তার ফাঁসি হয়ে গেল। তিনি বলেছিলেন তার দুইটাই কথা, কেঁপে উঠেছিল জল্লাদ, বলেছিলেন যে ফাঁসির দড়িতে মম কেন দেওয়া হয়? সে হাসছে আর বলছে, তারপর তার শেষ ইচ্ছা, আমার কোনো শেষ ইচ্ছা নেই, একটাই ইচ্ছে, আমি ভালো বোমা বানাতে পারি, আমাকে বোমা বানানোর সুযোগটা যদি দেওয়া হতো আমি কিছু মানুষকে বোমা বানানো শিখিয়ে যেতাম। চিন্তা করছেন 18 বছরের একটা বাচ্চা, আমরা 18 বছরের বাচ্চাকে বুকের পাঁজর দিয়ে আগলায় রাখি, তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি ভাবতেও পারি না, আমার শরীর কেঁপে উঠে, এই শক্তিগুলো আমি ধারণ করে চলি। আর তার বোনের জামাই হেমচন্দ্র তাকে তার বোনের জামাই তাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ওখানে স্কুলে একটুকু আজকে বললাম, আমি আর স্টাডি করিনি তো, একটু এখানে এই গানটা এখানে করলাম আর একটু জাস্ট, কারণ এগুলো তো মেমোরিতে আছে, তারপরও পারফেক্টলি একটু না বললে তো আবার, একটু গুগলে গেলাম।
আসছে 15ই আগস্ট, 2 দিন পরে 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে 18 জন মানুষকে খুন করা হয়েছিল। বিশ্বের ইতিহাসে এইরকম নজির আমি জানি না আছে কিনা, আমি জানি না, আমার জানা নাই যে একটা পরিবারে সবাইকে মারা হয়, রাজনৈতিক অভ্যুত্থান হয়, রাজনৈতিক সহিংসতা হয়, রাজনীতি জীবন দান হয়, কিন্তু একটা পরিবারের একজন বাচ্চা ভ্রূণের শিশুকে মারার ইতিহাস আমার জানা নাই। আমি সবসময় এগুলোর মধ্যে থাকি, আমার এই জন্য হয়তো এত ডিপ্রেশন আসে, কিন্তু আমার ভালো লাগে থাকতে, আমি তো শক্তির সাথে আছি। তো একটা গান গিয়ে আমি শেষ করে দেবো। আর নাম নাম বেশি বললে আবার কপিরাইট ক্লেমে পড়ে যাই আমরা, কিন্তু আমরা লাইভ করার না এখন খুব সেন্সিটিভ হয়ে গেছে, কোনো নাম বলা যাবে না, একটা গান গাইলে তার গীতিকবির নাম বলা যাবে না, সুরকারের নাম বলা যাবে না, যেমন আমার চোখের সামনে আমার মুখস্থ কিন্তু আমি বলতে পারছি না, তো এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মুক্তির মন্দির সুপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সুপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গলা উপরের দিকে নিতে পারছি না, মাত্র করতে করছি। যারা স্বর্গগত তারা এখনো জানে সেই স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, যারা স্বর্গগত তারা এখনো জানে সেই স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতে মহাধিক্কালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালে আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, আজি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে সেই স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাধিক্কার
ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, আজি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সুপালো তোলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সুপালো তোলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গোপালগঞ্জ শহীদ মিনারে গেলাম, সন্দীপ শহীদ মিনারে গেলাম, কত শহীদ, যেখানে যাই আগে শহীদ মিনারটা দেখে নিই, শরীরটা কেঁপে উঠে। একটা মানে ফজিলাতুন্নেসা মুজিব ডিগ্রি কলেজে শহীদ মিনারে গেলাম, গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গেলাম, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে গেলাম, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গেলাম, সন্দ্বীপ কেন্দ্রীয় শহীদ মিনারে গেলাম, যেখানে আরো মনে পড়ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গেলাম সিলেটে, তারপরে তোমার চাঁদপুর গিয়েও শহীদ মিনারে গিয়েছি, সব যেখানে গিয়েছি আমার মেমোরি তখন আসছে না, শরীরটা কেঁপে উঠে। রায়েরবাজার বৌদ্ধভূমিতে গেলাম, শরীরটা কেঁপে উঠে, সব গেটে গেটে দেখে আসছি সব। এখন এগুলো সমস্ত কিছু সংরক্ষণ নাই, সমস্ত কিছু যে ভূমি দস্যুদের আগ্রাসন লোভে সমস্ত কিছু সেই বৌদ্ধভূমি নেয়, সেই একটা মানে হরিবুল একটা যে ভয়ঙ্কর একটা জায়গা, যে এখানে এত বুদ্ধিজীবীদের লাশ ফেলা হয়েছিল, এগুলা কিছু এখন নাই, সব পরিবর্তন হচ্ছে, সব সংস্কার নাই। বিগত সরকার 15 বছর ছিল, সে অনেক কিছু করতে পারতো, সেও করে নাই, কিছুই সংস্কার নাই এই দেশটাতে। এই যেভাবে একটা ইতিহাস হারাই যাবে, একটা ইতিহাস হারাই যাবে আমাদের জেনারেশনের, এই যে এত বড় একটা বার্নাইড ইতিহাস, এটা হারাই যাবে, এটা নিয়ে কষ্ট পায় কয়জন, ভাবে কয়জন, কষ্ট পাচ্ছে তারা কিছু মানুষ আমার জানা আছে, অনেকে এরকম আমার অজানাও আছে, তারা কিন্তু প্রকাশ করছে না। যেমন আমি সেদিন একটা সন্ধ্যাবেলায় আমি গেলাম একটা ঘরে, একটা আমাকে চায়, আমি গেলে সব কিছুর কথাবার্তা হয়, এর আগে 2-3টা গ্যাদারিংয়ে গেছি ওদের বাসায়, আমাকে যেতে হয়, সব কাজ ফেলে যেতে হয়। ওখানে গিয়ে আমরা কিন্তু ভিডিওটা এখনো পাইনি, দাঁড়িয়ে কিন্তু সবাই একদম ওই যে আমার যে মায়েরকে দেখতে গেছি আমি, সেই মাটা 80 বছরের উপরে, কিন্তু তিনি সব বলছেন, মা তুমি ওই গানটা করো, মা তুমি ওই গানটা করো, মা প্রাণসখীর ঐশুন কদম্বতলায় ওই গানটা করো, মা রাধারমেনের গান করো। সেই যে মারা হারিয়ে যাচ্ছে, অন্তঃশ্বাসশূন্য মাখাল ফল পৃথিবীতে হচ্ছে। আমি বললাম, মা তুমি আরেকজনের মা, কিন্তু তুমি তো আমার মা, আমারও তো মা। হ্যাঁ বলে অবশ্যই, আমাকে তো দেখার জন্য আমার বাসার নিচ থেকে ফিরে গেছে, ওই দিন রাস্তাটা বন্ধ ছিল, আর ওনাদের বাজার ছিল, বেশিক্ষণ বসতে পারবে না। তখন আমি বলছি যে না, এইভাবে আসলে হবে না, বসতে হবে ওনার সাথে। ওনার অনেক ভিডিও দেখেছি আমি, কিন্তু ওনার তো আমি ওনাকে সামনাসামনি বসে তো গেলাম, আমাকে যেতে বলছে গেলাম, তো আমরা দাঁড়িয়ে আমার সোনার বাংলা গান গিয়েছি সবাই, মাও আমার পাশে দাঁড়িয়েছিল, সেই 82 বছরের মা। আমরা তারপরে যে আমার ছোট বোনটা স্বপ্ন, তার জন্য আমন্ত্রণে গেলাম, তার আমন্ত্রণেই বারবার আমাকে যেতে হয়। তার বোন কিন্তু কেমিস্ট্রির অধ্যাপক কলেজের, তো বলতেছে যে সে কিন্তু গান টান কিছুই করে না, কিন্তু আমাকে বলতেছে দিদি এই গানটা আমি গাইতে পারি। আমি বলি কোনটা? বলে কি মুক্তির মন্দিরে। দেখেন কিভাবে যে চেতনার মানুষগুলার যে তখন কিন্তু বাচ্চা কাচ্চা গৌরবর্তী আমরা আনন্দ ফুর্তি করছি, সে বলছে কিন্তু চেতনার মানুষগুলার চেতনা অটোমেটিক চলে আসে। আমি বলি করো, আমি বাজাই। ওই গানটার ভিডিও আমার কাছে আসছে, আমি পোস্ট দিব আস্তে আস্তে। আমার অনেকগুলো কাজ একটার পর একটা আমি করতে পারছি না। আমার চট্টগ্রামের একজন বড় ভাই মারা গিয়েছেন, তাকে আমি এখন পর্যন্ত তার ওয়াইফ আমার সিনিয়র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, উনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, উনি যে কোনো একটা কারণে আমার বাসায় ছুটে আসছিলেন। আজ পর্যন্ত আমি সুখ বার্তাটা তার আমি আমার যে আপাকে চেহারা মধ্যে মায়ের একটা দেখিয়ে পাইলে আমাকে কল্যাণী 2-1 পাইছে, 4-5 বার অনুষ্ঠানে পাইছে, বা সবসময় দিনও কথা বলছি, কিন্তু আমি এখনো সুখ বার্তাটা প্রকাশ করতে পারি নাই। তার ছোট বোন, আপার ছোট বোন আমার বেচমেট, ইউনিভার্সিটির 19তম বেচ। তো আমি খুব লজ্জিত হয়ে যাচ্ছি, সেটা আজকে কালকে করব। আপনারা সবাই ওখানে মতামত দিবেন যে মানুষগুলো, যে মানুষটা চলে গেছে, সে ঢাকায় এসে একটা অ্যাক্সিডেন্ট করে পরে হসপিটালে ভর্তি করা হলো, তিনি মারা গেলেন। যে মানুষটা চলে গেছে, এরা যে কি রকম মাপের মানুষ, আমি এদের কাছে গিয়েছি, আমি এদের কাছে গিয়েছি, আমি জানি ওরা এই এক একটা মানুষ যাচ্ছে, এই ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের এক একটা পিলার যাচ্ছে। এই পিলার যেতে যেতে তো আমরা তো ভারতবর্ষের অনেকটা খণ্ডই আমরা হারিয়ে ফেললাম, আমাদের যে সভ্যতার খণ্ডটাই আমরা হারিয়ে ফেললাম। আমরা তো ছিলাম মুক্তিযুদ্ধের প্রগতির সরকার যতদিন ছিল, আমরা কিছুটা হইলেও আমরা একটা আশা ছিল। এখন তো আমরা সেই আশা আমরা চূড়াবাড়িতে পড়ে গেছি।
তো অনেকে ফোন করে কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি। অনেকে এটাও বলে যে এই জীবনে মনে হয় আমরা আর সার্ভাইভ দিকে যেতে পারবো না। আসলে আমরা কি জানতাম আমাদের জীবনের এই শেষ দিনগুলো, আমাদের ডেস্টিনিটা এইভাবে আসবে যে আমরা এটা দেখে যাব? আমরা এটা তো দেখে যেতে চাইনি যে আমরা বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙা হয়ে যাবে, এটা দেখে যেতে চাইনি। আমি তো পলিটিক্স করি না, আমি তো এটা দেখে যেতে চাইনি বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্তাব করা হবে, আমি তো এটা দেখে যেতে চাইনি। এটা দেখা এইটা দেখে যাওয়ার জন্য কি প্রীতিলতা তার জীবন দিয়েছিল? এটা দেখে যাওয়ার জন্য কি মাস্টারদা সূর্য সেন তার জীবন দিয়েছিল? এটা দেখে যাওয়ার জন্য কি বাঘাযতীন মরেছিলেন, নীরার্য মরেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র মরেছিল? এই সমস্ত আমি আগের লাইভেও বলেছি, এগুলো আমার ইউটিউবে আছে, দেখেন কিভাবে আদর্শ প্রতীত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিব, মেমোরি থেকে বলছি। আর সেই পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধু বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশের মানুষকে মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ। কারণ তারা জানতেন তারা কত বড় রাজনীতিবিদ, তারা জানতেন যে সশস্ত্র বিপ্লবের ছাড়া এই সমস্ত জায়গা থেকে আমরা এই এই চোরাবালি এই 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 অতল গহ্বর থেকে আমরা বের হয়ে আমরা সূর্যের আলো দেখতে পারবো না। তো আজকে 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 এই 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 দিনটা আমাদের কেন দেখতে হচ্ছে? বঙ্গবন্ধু মাথার উপরে প্রস্তাব, এই দিনটা কেন আমাদেরকে দেখতে হচ্ছে? এই যে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য ভাঙা হলো বেশ কবছর আগে, আমরা এগুলো দেখতে হচ্ছে কেন? এক কোথাও হয়তো একটু বেশি, কোথাও একটু কম, একই চিত্র আমাদের দেখতে হচ্ছে কেন? কেন এটার জন্য কি আমরা দায়ী না? এটার জন্য কি আমাদের প্রশাসন দায়ী না? এটার জন্য কি আমাদের রাষ্ট্রকর্ণধাররা দায়ী না? তারা একটা খণ্ডকালীন এক একটা দেশে এক একটা খণ্ডকালীন ইতিহাস তারা শিখায়, তারা সমষ্টিগত ইতিহাস শিখায় না কেন? কেন রে ভাই? প্রীতিলতা সূর্য সেনের যেদিন ফাঁসি হয়েছিল আমি কি বাংলাদেশের মানুষ ছিলাম? আমার জন্ম হয়নি, আমার বাবা মা কি বাংলাদেশের মানুষ ছিল? কেন রে ভাই? মাস্টারদা সূর্য সেনের প্রীতিলতা যেদিন সায়ানাইড খাইয়ে আত্মহত্যা করলো, পটাশিয়াম সায়ানাইড খেয়ে, সেদিন আলিগড় জেলে রামকৃষ্ণ বিশ্বাস যখন ছিলেন, এই যে তোমার এই যে লীলানাথ থেকে শুরু করে কত হাজার মানুষের নাম, এই যে মদনঘাট প্রীতিলতা ট্রাস্টে প্রীতিলতার জন্মভিটে আমি 5 বার গিয়েছি অতিথি হয়ে। আমি প্রীতিলতা ট্রাস্টের আজীবন সদস্য, আমি তো অনেক সংগঠনের আজীবন সদস্য, আমি তো এগুলো বলি না। কিন্তু কেন রে ভাই? কেন? কেন? মাস্টারদা বিপ্লবী বিনোদ বিহারীর পাশে আমি 5 বার বসেছি। মাস্টারদা বিপ্লবী বিনোদ বিহারী মাস্টারদা সূর্য সেনের সহচর একই সাথে জেলে ছিলেন, গান করতে বলেছিলেন। তারা সেই বিপ্লবী মারা গিয়েছেন, তার 2 দিন ব্যাপী জন্মশতবার্ষিকী পালন হয়েছিল, তখন আমরা তখনের ঘটনা সেই দিন লাইভে আমি একটু বলেছি। কিন্তু কেন রে ভাই আজকে কেন এই দিনটা আসলো? এই দিনটা আসলো কেন? আমরা মনস্তাত্ত্বিক জায়গা উর্বর করে নাই। এটার প্রথম এবং প্রধানত দায়িত্ব ছিল যে ক্ষমতার লোভে তারা করে নাই, প্রথম এবং প্রধানত দায়িত্ব ছিল এটা রাষ্ট্রপ্রধানদের। রাষ্ট্রপ্রধান যেভাবে চাইবে সেভাবে একটা জনগোষ্ঠী তৈরি হবে, বিদ্রোহ তো কিছু থাকবে, কিন্তু ওই বিদ্রোহ মাথাচড়া দিয়ে উঠে না, অন্যায় বিদ্রোহ। কিন্তু তারা এটাকে প্যাট্রোনাইজ করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, তারা এগুলোকে লালন করেছে, পালন করেছে, ধারণ করেছে। তারা তাদের স্বার্থ দেখেছে, তারা ছাত্রদেরকে শিক্ষাঙ্গন থেকে তারা এনে তারা রাজনীতিতে আনছে। যারা ছাত্র রাজনীতি করবে ছাত্র অধিকারের জন্য। আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা জানি না? আমরা সব জানি, এগুলো আমাদেরকে বলতে হবে না, আমি সিনিয়র সিটিজেন, আমরা সব জানি। ছাত্ররা রাজনীতি কেন করে? তাদের অধিকারের জন্য রাজনীতি করে। তারা কেন কোনোদিন 69 গণ অভ্যুত্থানে আপনারা দেখেন একটা গণ অভ্যুত্থান 52 আন্দোলনে কোনো ছাত্র আসছিল রাষ্ট্র ক্ষমতায়? তারা ঢুকছিল? ঢুকে নাই তো। আপনারা দেখেন, আমি তো ইতিহাস স্টাডি করি, ওই 52 ভাষা আন্দোলনে 69 গণ অভ্যুত্থানে কেউ আসে নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মোবাইলে স্পেস নেই, মোবাইলের 12টা বাজতেছে, অনেক কথা বললাম আজকে, সংক্ষিপ্ত একটা লাইভে আসছিলাম। সবাই আমার বিনম্র শ্রদ্ধা নেন। আমি একটু নামগুলো একটু পড়বো, ব্যাটারিও নেই, হ্যাঁ ব্যাটারি যাচ্ছে গিয়ে। তারপরে দেখি আর কাউকে নাম উঠছে না, এই নামগুলো আমি পড়ে ফেলছি, উঠছেও না, নামছেও না। আপনারা দেখবেন, মতামত দিবেন, মূল্যবান মতামত দিবেন। আমি এইভাবে একটু একটু লাইভে আসবো, হয়তো আরো 2 দিন পরে বঙ্গবন্ধুর উপরে 2টা কথা বলতে আসবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। তারপরে 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 আমি শেষ করে দিচ্ছি। আমরা প্রফুল্ল চাকি, সে অমরত্ব পেয়েছে, হাজার হাজার বিপ্লবী নাম, আমি আরেকদিন বিপ্লবীদের নামগুলো বলতে চাই। কারণ আমি এগুলো কেন করি জানেন? আমি ধর্ম পালন করি আমার মতো করে, আমার ব্যক্তিগত ধর্মটা সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমি চাই যে এই স্বাধীনতার বেদিমূলে যে দেশের আলো বাতাসে, যে পৃথিবীর আলো বাতাসে আমরা চলছি, এই নামগুলো আমি যে গান করি, আসলে তো আমি প্র্যাকটিস করতে পারি না, কিন্তু আমি যে শিখিনি তার অর্থ এটা নিয়ে আমি একটু শিখিনি।
আমি কিন্তু নীরদবরণ বড়ুয়ার ছাত্রী, আমি কিন্তু সিলেটের রামখানি দাসের ছাত্রী, 4 মাস শিখেছি রামখানি দাসের কাছে পড়াশোনার ফাঁকে ফাঁকে। উস্তাদ নীরদবরণ বড়ুয়ার নাম কয়জনে জানে, তার কাছে আমি প্রায় 1 বছর শিখেছি। তখন বিয়ের পরে বাচ্চা ছুটে আমি ফাঁকে ফাঁকে বের হয়ে যেতাম। তারপরে আমি শিখেছি উস্তাদ মীর নদীর কাছে 1 বছর। তারপরে আমি শিখেছি ছোটবেলায় অমূল্য দাসের কাছে, রবীন্দ্র দাস, তারা কিন্তু গুল মোহাম্মদ খানের ছাত্র, ক্লাসিক গণনার। আমি যে শিখি নেই তা না, আমার ক্লাসিক্যাল খাতাগুলো আমি আনতে পারি নাই, আমার এগুলো রয়ে গেছে, এখন আমি জানি না এগুলো আছে কিনা, কারণ আমার চট্টগ্রাম বাসাটা সমস্ত কিছু চুরি হয়ে গেছে, এবং যেগুলোই আমি কালেকশন করি আমার এফসেন্স সাবমিটরা এগুলো ফেরিওয়ালার কাছে বিক্রি করে, তার 10 টাকা 5 টাকা 20 টাকা 200 টাকা তারা পায়, তারা বিক্রি করে, তারা তো জানে না এগুলো, সাবমিটের তো আইকিউ নেই, এগুলো তো অশিক্ষিত। আমাকে আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি বিমল, ভুটানির প্রফেসর, আমাদের পাশের বাসার বিমল দা আমার বাসায় আসছিল, আমাদের পাশের গরিব, এবং উনি আমাকে খুব রেসপেক্ট করতো, মারা গেছে ক্যান্সারে। বিমলদা বলছিল, লিপি সার্ভেন্টের কাছ থেকে কিছু আশা করিস না, কারণ কি জানিস, আমি বলি আমি কিছু আশা করি না, এই জন্যই তো আমার উপর জীবনের চাপটা বেশি। আমি যদি সার্ভেন্টের উপর জীবনটা ঢেলে দিতাম, আমার বাচ্চারা ডেইলি 10টা পরীক্ষা দিতে পারতো না, ওরা ক্যামব্রিজ বোর্ড সায়েন্সে, ক্যামব্রিজ বোর্ড ও লেভেল এ লেভেল ফিজিক্স কেমিস্ট্রি, ওরা 8 পিএইচডির সিলেবাস পড়ানো হয়েছে, এরকম আমি জীবন কাটিয়ে উঠেছি। তো বলতো যে তখন আমি সব কাজ ঘরের হাতে তুলে নিয়েছিলাম, বলছিল যে সার্ভেন্টরা তো জ্ঞান নাই, ওদের তো শিক্ষা নাই, সার্ভেন্ট এবং অশিক্ষিত একজন, বলতে বাধ্য হচ্ছে এখন, যুগ আমাকে বলতে বাধ্য করছে, আমি এগুলো আগে বলতাম না। একটা অশিক্ষিত ইলিটারেট, একটা 2 পাস 1 পাস মহিলা, একটা 4 পাস, একটা 5 পাস, একটা 7 পাস মহিলা, একটা 9 10 পাস মহিলা, আর একটা সার্ভেন্টের ব্রেন একই, এদের একই ব্রেন, এরা কোনো কিছু মনে রাখতে পারে না, কোনো কিছু, এদের তো টলারেন্স, সংযম, ধৈর্য, হাজার হাজার বছর সাধনা, পরীক্ষা পাস, স্কিল ডেভেলপ হয় নাই ওরা। এবং ওরা কিন্তু খুব শয়তানির মারপেট জানে, তোমাকে যে কোনো জায়গায় তোমাকে তারা শয়তানি দিয়ে তোমাকে তারা একটার জায়গায় 10টা প্রয়োগ করে তোমাকে তারা একদম পায়ের নিচে পিষ্ট করবে। আমরা এমন একটা জগতে আসছি, অশিক্ষিত মূর্খদের ব্রেন নেই, ওদের ব্রেনের ডেভেলপমেন্ট নেই, ওরা একটা সার্ভেন্টের সাথে ওদের ব্রেন তুলনা করে উনি বলেছিল যে একটা সার্ভেন্ট তো বারবার বলবে, কার তো তার শিক্ষা নাই। আমার চোখ কান খুলে দেয় এক একটা মানুষ, বলে কি একটা অশিক্ষিত মানুষের একটা সার্ভেন্ট একই ব্রেন মেন্টালিটি ধারণ করে, কারণ ওদের তো এডুকেশন নাই। ওদের তো তুই যে টেনশন করতি, তুই যে পরীক্ষা পাস করছিস, তুই পাস করবি না, ফেল করবি, সেম ক্লাস পাবি না, তার ক্লাস পাবি, তুই ফেলও তো করতে পারোস, তোর রাত নাই দিন নাই। একটা মানুষের যে শিক্ষিত মানুষের যে পুনর্জন্ম হয় তার এডুকেশনের মধ্যে দিয়ে, যে তার এডুকেশনের মধ্যে দিয়ে যে গেলে একটা মানুষ কিন্তু সে কিন্তু সার্ভাইভ করে, বারবার সে মরে এবং বাঁচে, মরে এবং বাঁচে। আমার বাবা ছোটবেলায় বলতেন, ডু অর ডাই, পড়ো না হয় মরো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, মরে গেলে মরে যাও পড়তে পড়তে, এইগুলো বলতেন। কিন্তু আমি তেমন কোনো কাজের মানুষ যোগ্য হইতে পারিনি, অযোগ্যতার একটা সন্তান। কিন্তু একটা অশিক্ষিত মূর্খ আর একটা সার্ভেন্টের ব্রেনের মধ্যে কোনো তফাৎ নেই, এরা তোমাকে যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই তোমাকে বলবে, তোমাকে অসম্মান করবে, কথার কোনো ব্যালেন্স নাই, বেফাস কথাবার্তা বলবে, এবং মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলে, প্রতারণা করে তোমাকে। এরা স্টোরি জানে, এরা সবচেয়ে বড় কথা, এরা পলিটিক্স জানে, যে ফ্যামিলি পলিটিক্স যাকে বলে, ওয়ার্ক প্লেসে পলিটিক্স যাকে বলে, ভিলেজ পলিটিক্স যাকে বলে, ওরা তা জানে। জেনে তোমাকে একটা শিক্ষিত মানুষকে তো অলওয়েজ সিমুলেট করা, অলওয়েজ সিমুলেট করা, অলওয়েজ সিমুলেট করা, কারণ তারা তো চেতনা নিতে পারে না, এরা তো ভাইরাস আকৃষ্ট, এদের গায়ে তো ভাইরাস, এরা তো সূর্যের আলো নিতে পারে না। তো এইরকম একটা সিচুয়েশন চলে আসছে, এখন ওভারঅল সমাজটা এমনই হয়ে গিয়েছে। তো আজ ভালো মানুষ নাই যে তা না, ডিউ টু রেসপেক্ট আই এম টেলিং, ভালো মানুষ আছে, তারা নীরবে দুঃখে দুঃখে তারা মরছে। তো আমি আমি আমার ভুল হতে পারে, আমি রবীন্দ্রনাথের 2টা লাইন আমি বলে আমি শেষ করছি, যে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলে, এবার এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেতা মোর তিলে তিলে দান করুণ মূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরূপণ পম, ওগো তুমি নিরূপম, হে ঐশ্বর্যবান তোমার যা দিয়েছিল সে তোমারই দান, হে ঐশ্বর্যবান তোমার যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। ঘুরে ফিরে রবীন্দ্রনাথ। আবার বলি আবার বলি আবার বলি, ক্ষুদিরাম বসুর বিদেহী আত্মাকে শ্রদ্ধা জানিয়ে আবার বলি, জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছে দাঁড়ায়। এরা তো বন্ধু, ক্ষুদিরাম বসু বন্ধু, প্রফুল্ল চাকি বন্ধু, নেতাজি সুভাষচন্দ্র বসু বন্ধু, বঙ্গবন্ধু বন্ধু, এরা তো আমাদের বন্ধু। এরা তো অলওয়েজ আমাদেরকে জড়ায় আছেন, আমাদেরকে আলিঙ্গন করছেন, আমাদের মাথায় হাত দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। এরা তো আমার বন্ধু, আমাদের বন্ধু, আমাদের সবার বন্ধু। আমরা এই জিনিসটা কেন ভাবতে পারি না? আমরা আমাদের মা বাবা ভাবছে আমরা এটা বয়ে বেড়াই, যাদের মা বাবা ভাবেনি তাদের সন্তানরা এটা বয়ে বেড়াবে না। আর সেখান থেকে লোভ, হিংসা,
দখল সবকিছুর জন্ম, রিপুর জন্ম। রিপু, যে রিপু শরীরকে পচায় ফেলে, পুক, শরীর ভর্তি পুকে। এখন মানুষ মানুষ এখন মানুষ বলে গেছে শরীর ভর্তি পুকের মানুষ। আমার শরীর যে শুদ্ধ আমি বলবো না, আমার শরীরে যে পুক নেই আমি বলবো না, আমি মানুষ, আমি কাম ক্রোধ লোভের ঊর্ধ্বে না। কিন্তু আমাকে অলওয়েজ আমাকে মানে আমাকে বারবারই আমাকে এটা চেষ্টা করতে হবে যে না, আমাকে ওইটাতে যেন আমি আক্রান্ত না হই। আমি ভুল করতে পারি, 1000 বার ভুল করবো, আমি ভুল করছি, আমি এখনো ভুল করছি প্রতি পদে পদে, কিন্তু আমার চেষ্টাটা থাকতে হবে যে না, আরেকটা জগৎ আছে, আরেকটা জীবন আছে। ওই যে কালকে বলছিলাম আনিসুজ্জামানের বাসায় যখনই যেতাম, সুলতানের প্রতিকৃতি, কায়েম চৌধুরীর প্রতিকৃতি, অমুকের প্রতিকৃতি, এত আর বেতের সোফা, আর একটা যেন একটা শীতল একটা স্নিগ্ধ আবহ। ওই বাড়িটাতে উনি এখন আর নাই, আমার পাশেই থাকতেন গুলশানে, নেম ভবনে, নেম ফ্লেটে। তো ভাড়া থাকতেন। তো আমি বলতাম যে তোমাকে এত প্রতিকৃতি কে দেয়, এত স্বর্গীয় আমেজ তুমি তোমার ড্রয়িং রুমে, তোমার কোনো বিশালতা নাই। আর রে ভাই, আমি ওনার বইয়ের কালেকশন যখন ঢুকছি ভাই ওনার বাসার ভিতরে, 2-3টা রুম শুধু লাইব্রেরি, বইয়ের অভাব নাই ভাই, আমার বইও আছে ওখানে। এত আমি বললাম তুমি বই কিভাবে মেনটেন করো? উনি বললেন যে আমি বইগুলো মেনটেন করি না, আমার একটা মানুষ আছে প্রতি সপ্তাহে আসে, তাকে টাকা দিই, সে এগুলো গুছায় কাছে মেডিসিন টেডিসিন সব দিয়ে যায়। তো 15 দিনে একবার আসে। তো আমি একবার গিয়ে ওনার বাসায় পেয়েছি আমি। এত বই রে ভাই, একটা রুম না রে ভাই, একটা রুম মনে হয় এরকম বাসায় উনি নেই, ওয়াল নাই মাঝখানে, বিশাল লাইব্রেরি ঘরের ভিতরে। আর ওনার ছোট্ট একটা টেবিল পড়ার, ছোট্ট একটা টেবিল। তো আমি অনেক পরে আবার বললাম যে আনিসুজ্জামান তোমার এত সব বই কি করেছো এখন তুমি? আবার যে বারবার তোমাকে বলে কি বারবার বাসা চেঞ্জ করতে হয়, একটা সমস্যা, এমবেসিতে আমার ঠিকানাটা বারবার দিতে হয়, আমি তো দেশের বাইরে যাই। তাই একবারে শেষের দিকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু 17 বছর, আনিসুজ্জামান তোমার এত বই তুমি কি করলা? তো বললো কল্যাণী আমি তো বইগুলো দিয়ে দিয়েছি লাইব্রেরিতে। আমি বললাম যে দিয়ে দিয়েছো, কিন্তু দিয়ে দিয়েছো সেটার জন্য কষ্ট পাচ্ছি, কিন্তু এইটা ভেবে ভালো লাগছে যে তোমার যে কষ্ট বই মেনটেন করতে। মানুষ বই রাখে, কিন্তু এত বই রাখে। জামান নজরুল ইসলামের বাসায় আমি গেছি, বই দেখে আর অ্যাওয়ার্ড দেখে ভাই আমি আমি তাকায় আছি হা করে। মানুষের আমার ঘরেও লাইব্রেরি আছে, আমি সব রাখি না, ফালাই দিই, কিন্তু যেগুলো খুব দরকার সেগুলো রাখি ভাই। এত বই, ওনারা বই মানুষেও তো দেয়। তো এই যে একটা জীবন, এই যে একটা জগৎ, এখান থেকে কিন্তু পার্থিব লোকগুলো একটু দূরে থাকে, তারা কিন্তু এটাই জিনিস জগৎটা জানে না। এই জগতে ঢুকে গেলে, যেমন স্টার্টিংয়ে আরেকটা কথা বলে শেষ করে ফেলি, যে আমি আমি যখনই আমার জীবনের প্রথমেই যখন আমি যেতাম স্টার্টিংয়ে, এবং বিভিন্ন জায়গায় আমি বক্তব্য দিতে হইতো নারী অধিকারের উপরে, আমাকে লালদিঘির পাড়, পটিয়া, সব জায়গায়। তো আমি মেয়েদেরকে একটাই কথা বলতাম যে তুমি সংসার করো, তোমার সংসার অবশ্যই করো, তুমি চাকরি করো অবশ্যই করো, তোমার চাকরির প্রয়োজন, মেয়েদের ইকোনমিক্যাল এস্টাবলিশমেন্ট বড়, কিন্তু তুমি ইকোনমিক্যাল এস্টাবলিশমেন্টে যে তুমি বুকবাদী মেধার বিস্তার করিও না। এটা তোমাকে সাংঘর্ষিক হয়ে যাবে সমাজের সাথে, সমাজটা ওইটাই আগায় যাচ্ছ তোমরা। কিন্তু তোমরা এটা ব্যালেন্স কিভাবে করবে? ঘরের মধ্যে চাকরি করো, তুমি সংসার, তুমি হাউস ওয়াইফ, তুমি যেটাই করো, তুমি একটা ছোট্ট টেবিল আর একটা চেয়ার তোমার রাখবে কর্নারে, ওখানে তুমি যেন কতক্ষণ সময় বসতে পারো, একটা বই একটা পত্রিকা যেন বসে 10টা মিনিট তুমি পড়তে পারো, পড়ে তুমি আবার যে প্রণমী তোমার ওইটাকে প্রণাম প্রণাম করে তুমি তোমার সংসারের কাজে আবার লাগো। আমার পরিচয় নাই, আমি চাকরি করি, কিন্তু আমি আমি চাকরি ছেড়ে দিছি, আমি হাউস ওয়াইফ, আমাকে হিমুলেট করা হচ্ছে। আমার এমনও দিন গেছে আমাকে ঘর থেকে চাকরি ছাড়ার পরে হিমুলেট, বাচ্চারা হিমুলেট করে। আজকাল বাচ্চাদের কাছে মা উচ্চশিক্ষিত হইতে হয়, না হয়তো তোমার অনেক কিছু পরেও আমরা বাচ্চাদের কাছে মন পাই না। বাচ্চার কাছে তোমাকে উচ্চশিক্ষিত হইতে হবে, তোমাকে শিক্ষিত হইতে হবে, উচ্চশিক্ষিত হইতে হবে, না হয় জ্ঞানী হইতে হবে, না বাচ্চা তোমাকে 2 টাকা বেল দেবে না, যে জগৎ। তো আমি বলতাম যে তুমি হাউস ওয়াইফ, ঠিক আছে, তুমি একটা একটা নিজের একটা জায়গা করে নাও। তো এই জায়গা থেকেই আমি এই কথাগুলো বলি। যে ক্ষুদিরামের উদ্দেশ্যে একটা লাইন বলছি, আমি বলেই শেষ করে দিচ্ছি।
আগের মতন কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা মৌনি স্তব্ধ সেই হিমালয় তেমনি অটল মহিমময় নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি আমরাও আর সে জাতি নই মৌনি স্তব্ধ সেই হিমালয় তেমনি অটল মহিমময় নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি আমরাও আর সে জাতি নই আছে আকাশ সেই নিরনাই কৈলাসে সে যুগিন্নির নাই অন্নদাসুত ভিক্ষা চাই কি কহিব রে কপাল বই কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলিছে আগের মতন কই রে আগের মানুষ কই বহিয়া চলিছে আগের মতো কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা আজকে গলাটা একদম ফাটা সেই আগ্রাসে দিল্লি ভাই আছে পড়ে সে বাদশা নাই নাই কোহিনূর ময়ূর তপ্ত নাই সে বাহিনী বিশ্বজয়ী আমরা জানি না জানে না কেউ কুলে বসে কত গুনিব ঢেউ দেখিয়াছি আরো দেখিব এই নিটুর বিধির লীলা কতই কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলিছে আগের মতন কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা আমার মোবাইলে চার্জ চলে গিয়েছে চার্জ নাই আমি খুব তাড়াতাড়ি বসে গেছি সবাই ঘুমায় যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করে দিচ্ছি গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলিছে আগের মতন কই রে আগের মানুষ কই আজকে আপনাদের সবাইকে পাবো বলে বসে গেলাম বেসিক্যালি আর একটু পরে বসলে গলাটা এরকম ফাটা থাকতো না সকালবেলা গলাটা খুলতে পারে না বিশেষ করে কোভিড হওয়ার পর আর আমি এই কথাগুলো কেন বলি গানগুলো কেন মুখ দিয়ে আনি আমি আমার জীবনটাকে পিউরিফাই করার জন্য শুদ্ধ করার জন্য আমার জীবনটাকে আমি মনে করি যে আমি মনে করি যে আমি পূজা পার্বণ মন্দিরে তো বহুত দৌড়াইলাম আমার বাচ্চা আমি আর আমার বাচ্চা সেই ছোটবেলা থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি 50টা তীর্থ করেছি 50টার বেশি করেছি আপনি সীতাকুণ্ড থেকে আদিনাথ দ্বীপবার গিয়েছি শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে মাদ্রাজ থেকে কলকাতা থেকে কামরূপ কামাখ্যা মন্দির থেকে ধুবড়ি থেকে মহামায়াধাম থেকে বাকি নেই আমি মাদ্রাজ সম্পূর্ণ তীর্থ আমি করেছি অনেকগুলো তীর্থে গিয়েছি তীর্থ এখন যাওয়া কম হয় তারপর ওই দিন আমি আগরতলা গেলাম 14 দেবতার মন্দির গেলাম অনেক তারপরে বৈশিষ্ট্য মুনির আশ্রম উমানন্দ গুয়াহাটি
তারপরে বালাজি মন্দির, গুয়াহাটির বালাজি মন্দির সব আমার, নেপালের শ্রীলঙ্কার মন্দিরগুলো তো সে 100 বছর আগের স্থাপত্য, আর এগুলো তারা রঙও করে না, বিশাল বিশাল পুরোহিতরা তারা কিভাবে পূজা করছে সমস্ত করে আমার। অনেক তীর্থ, এত তীর্থ ঘুরেছি বাচ্চাদেরকে নিয়ে ছোট্টবেলায়, যে শ্রীলঙ্কা গেলাম, তো যতটুকু পারি তীর্থ আবার যেতে হবে শ্রীলঙ্কা, আবার সব দেখতে পারি, তখন বাচ্চা ছোটো ছিল, প্লেনে উঠে আমার বাচ্চার 104 ডিগ্রি জ্বর, প্লেনে ভয় পেয়ে গেছে প্লেনের সবাই যেদিন গেলাম, ওইভাবে আমি ছোটো ছোটো বাচ্চা নিয়ে। তারপরে নেপাল পশুপতি মন্দির, অনন্তশ্বর জয় ভগবান বিষ্ণু সবই দেখা, তীর্থ করা হয়েছে, আরও করতে হবে তীর্থ, আমার অনেক বাকি আছে। বাট মানুষ তীর্থের মানুষ শক্তিপীঠে গিয়েছি। আর আমি এই গানগুলো কেন মুখ দিয়ে করি এটা বলেই শেষ করে দিচ্ছি, যে আমি চাই আমি মৃত্যুর আগে আমার এইভাবে এখানে যেন আমার মৃত্যু হয়ে যায়, এইরকম পরিবেশে যেন আমার মৃত্যু হয়ে যায়, আমি বাঁচতে চাই না। আর এইগুলো আমি মুখ দিয়ে বের হয়ে মনে হয় যেন এইগুলো যদি নিয়ে যাই, আমি বলে দিয়েছি আমি মরে গেলে যদি আমার মৃত্যুর সময় আমার গীতা থাকবে। ও ফাঁসির কাজটা কিন্তু গীতা, তিনি আগের রাতে গীতা পড়েছিলেন, গীতা ছিল তার সাথে, আর দুইটা ইংরেজি বই ছিল, আর আরেকটা বই ছিল কি একটা বই, এই বইটাও ক্ষুদিরামের সাথে ছিল। তো আমি বলেছি আমার গীতা থাকবে, আমার গীতা তো থাকবেই, গীতা থাকবে আমার, সঞ্চিতা থাকবে, গীত বিতান থাকবে, এগুলো নিয়ে আমাকে, ওগুলা শুদ্ধ আমাকে দিয়ে দিও, আমার ভালো লাগে। আমি কতটুকু পড়েছি সেটা জানি না, কিন্তু আমি ওগুলোর মধ্যেই চলে যেতে চাই। তো এগুলা, এই গানগুলো বলি, এই যে আমি দুইটা একটা গান নিয়ে আসি, আমি যে গান চর্চা করি তা না। এই যেমন আজকে আমি যে গানটা গাইলাম, এটা আমি ওই আজকে এখানেই বসে গাইছি, আর আজকে কণ্ঠ ফেটে গেছে, কিন্তু আমি চাই, আমার যে স্পষ্ট কথা, আমি চাই আমার মুখ দিয়ে যে উদ্দেশ্যে আমার এই সমস্ত গান, কালজয়ী গান, বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ, এগুলো বের হোক আমার মুখ দিয়ে, আমি এগুলো বলতে চাই। দেবী আমার, স্বর্গ আমার, সাধনা আমার দেশ, আমি এগুলো বলতে চাই। মনীষী ঋষিরা তারা কালজয়ী সব দিয়ে গিয়েছেন, তারা এই 150-200 বছর আগের ঘটনা, এগুলা আমরা শৈশব থেকে এগুলো শুনতে শুনতে বড় হয়েছে। আমি এগুলো আমার মুখ দিয়ে বের করে মরতে চাই। আমাকে যেন সংসার কর্ম সব চলছে, আমার রান্নাও চলে, 4টার সময় আমি রান্না করি, আমি চাকরিও করি। আমি দেশে আমি 1 মিনিটও শান্তি পেতাম না, একদিন 14টা-15টা কাজ করা হইতো, কিন্তু আমি এগুলোর মধ্যে থাকতাম। আমি চাই যে সারা জীবন আমি এগুলাকে সাথে নিয়ে থাকি, এবং মৃত্যুর আগ পর্যন্ত এই শব্দগুলা, এই মুক্তির মন্দিরে, এই যে শোনা একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, সব কটা জানালা খুলে দাও না, ওরা আসবে ওরা আসবে, এই গানগুলা আমি আমি মুখ দিয়ে বলে মরতে চাই। এই জন্যই আমার এই প্রচেষ্টা, আর আদারওয়াইজ কিছু না, আমার নিজকে দেখানোরও কিছু না, জাহির করারও কিছু না। একটা সন্তানও যদি প্রাণিত হয়, আর আমি যেন এগুলো বলতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ভুল করেছি, ভুল বান্তি মাফ করে দেবেন। আজকের লাইফটা সম্পূর্ণভাবে আমি সেই কনজন্মা পুরুষ, সেই মৃত্যুঞ্জয়ী বীর, সেই 18 বছরের আমাদের সন্তান ভাবি, আমি চমকে উঠি, আমি থমকে যাই। 18 বছরের সন্তান, তার ক্ষুদিরাম বসুর কর কমলে আজকে আমার লাইফটা আমি উৎসর্গ করলাম। জয় হোক চেতনার, জয় হোক প্রগতির, জয় হোক শিক্ষার, জয় হোক তাদের আত্মত্যাগের। আমরা ফিরে আসি আমাদের জায়গায়, আমরা দেখে যেতে পারবো না, আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য কণ্টকপথ যেন আর তৈরি না হয়। সবাই আমরা আমাদের জায়গায়, আমাদের নৈতিকতায় ফিরে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আমার লাইফটা ক্ষুদিরাম বসুর করকমলে আমি আমার লাইফটাকে উৎসর্গ করলাম। সেই মৃত্যুঞ্জয়ী শহীদ ক্ষুদিরাম বসুর করকমলে, সেই মধুবনী, মেদিনীপুরের মধুবনী গ্রামের সেই সন্তান, সেই অখণ্ড ভারতের সন্তান, আমাদের সন্তান। আমি পারিনি, আমি মেদিনীপুর দিয়ে আসছি, কিন্তু আমি যেতে পারলাম না। আবার যাব, ওরা বসে আছে ওদের, আমি কখন যেতে পারি, কিন্তু আমার এদিকের এই 4টা বছর আমি একদম আড়ষ্ট হয়ে আছি। আমি যাব আবার, আমি আশাবাদী মানুষ, আশা নিয়ে চলি। কালকে শরীরটা খুব খারাপ লাগছিল, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। ডক্টরের কাছে গেলাম, অনেক প্রেশার বেড়েছে, আজকে ঘুমাইছি, আবার ঠিক হয়েছে। তো আমি আজকে আমার লাইফটা, আবারও বলছি, আমার লাইফটা শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতির উদ্দেশ্যে, তার মৃত্যুঞ্জয়ী অবিনাশী আত্মা চেতনার উদ্দেশ্যে, তার আত্মার উদ্দেশ্যে, তার আত্মত্যাগের সেই মুক্তির বেদিমূলে আমি আমার লাইফটা উৎসর্গ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা আমাকে মাফ করে দেবেন। আর 2-3 দিনের মধ্যে আবার একটা বঙ্গবন্ধুর উপরে একটা কিছু বলতে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তো ঘুরে ফিরে একই নাম, আমি শেষ করে দিচ্ছি। জয় হোক শিক্ষার, জয় হোক মুক্তির, জয় হোক প্রগতির, জয় হোক দেশমাতৃকার।